আসসালামু আলাইকুম। স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের সম্পদ নিয়ে আলোচনা করি, যার মধ্যে কৃষিজ, বনজ, মানব, প্রাকৃতিক ইত্যাদি সম্পদ রয়েছে। ইতিপূর্বে আমরা ধান, পাট, চা, মৎস্য ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করছি। বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে এবং একই সঙ্গে প্রকৃতি এবং জলবায়ু নিয়ে। আজ এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন চেঞ্জ ইনিশিয়েটিভ বাংলাদেশের রিসার্চ অ্যাসোসিয়েট এম মোফাজ্জল হোসেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। শুরুতে আপনি যদি একটু বলতেন আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, যে আপনারা আসলে কতদিন ধরে কাজ করছেন, কি কাজ করছেন, এগুলো সম্পর্কে। চেঞ্জ ইনিশিয়েটিভ 2019 সাল থেকে কাজ শুরু করেছে। আমাদের মূল কাজের জায়গাটা হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং স্পেসিফিক্যালি আমরা ক্লাইমেট ফাইন্যান্স বা জলবায়ু অর্থায়ন নিয়ে কাজ করি। এর সাথে আমরা যেটা দেখে থাকি গুড গভর্নেন্স বা সুশাসন যেটাকে বলি আমরা, পলিটিক্যাল ইকোনমি অফ ক্লাইমেট ফাইন্যান্স, এই বিষয়গুলো মানে ক্লাইমেট ফাইন্যান্সের সাথে যে অন্য যে বিষয়গুলো জড়িত থাকে ক্লাইমেট ফাইন্যান্সকে ইমপ্লিমেন্ট করতে গেলে সেই বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করে যাচ্ছি। রিসেন্টলি আপনারা হয়তো জেনে থাকবেন আমরা ক্লাইমেট ডেট রিস্ক ইন্ডেক্স নামে একটা ইন্ডেক্স আমরা 2024 সালে প্রকাশ করেছি এবং এটা আমাদের কপে আমরা গত COP29 প্রেজেন্ট করেছি। একই সাথে আমরা বাংলাদেশের যে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন কার্বন এমিশনের গ্রোথ রিডিউস করার জন্য যে অফিসিয়াল ডকুমেন্ট, সেটা নিয়েও আমরা কাজ করছি। কতদিন ধরে আপনাদের প্রতিষ্ঠান বা আপনারা কাজ করে যাচ্ছেন? অফিসিয়ালি আমরা 2019 সালে শুরু করেছি। তো তারপর থেকেই মূলত জলবায়ু অর্থায়ন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে আপনাদের কোন প্রজেক্টগুলো চলমান বা এখন কি নিয়ে কাজ করছেন? আচ্ছা, এই মুহূর্তে আমাদের বেশ কিছু জলবায়ু পরিবর্তন নিয়ে বেশ কিছু কাজ আমাদের হাতে রয়েছে। খুব রিসেন্টলি আমরা একটা কাজ শেষ করেছি গত সপ্তাহে, যেটা আমরা প্রেস কনফারেন্স করে আমরা প্রকাশও করেছি যে বাংলাদেশের যে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বা NDC-3, বাংলাদেশ এবার NDC-3 জমা দিতে যাচ্ছে। NDC-2 এর পর এটা আপগ্রেড করে এখন NDC-3-তে যাচ্ছি আমরা। সেটা নিয়ে আমরা সরকারের কাছে কিছু প্রস্তাবনা রেখেছি NDC-3 নিয়ে। সেই সাথে আমরা গত বছর যে ক্লাইমেট ডেট রিস্ক ইন্ডেক্স 2024 আমরা করেছিলাম, এবছর আমরা ক্লাইমেট ডেট রিস্ক ইন্ডেক্স 2025 করছি। খুব শীঘ্রই আমাদের এইটাও লঞ্চ হয়ে যাবে, এই স্টাডিটাও আমরা পাবলিশ করব। এর বাইরে আমরা বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্টের একটা প্রপার রোডম্যাপ তৈরি করার চেষ্টা করছি, ইনফ্যাক্ট আমরা করছি। এছাড়া আপনি হয়তো জেনে থাকবেন যে খুব গত মাসেই আমরা ঢাকা উইদাউট সাস্টেনেবিলিটি, গত 44 বছরে ঢাকার পরিবেশ এবং প্রতিবেশগত যে পরিবর্তনটা হয়েছে, ঢাকার সারফেস টেম্পারেচার, ঢাকার ওয়াটার বডি, ঢাকার ট্রি কাভারেজ অ্যান্ড গ্রাস অ্যান্ড গ্রিনারিজ, এগ্রিকালচারাল ল্যান্ড, বিল্ট আপ এরিয়া, এই বিষয়গুলো সবগুলো নিয়ে আমরা এটা স্যাটেলাইট ইমেজিং দিয়ে করেছি। এই গত মাসে আমরা এই স্টাডিটা পাবলিশ করেছি। আপনারা আমাদের অনলাইনে পেয়ে যাবেন আমাদের এই স্টাডিটা। ইনফ্যাক্ট এটা আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে এবং আমরা এটা বিভিন্ন পত্রপত্রিকাতেও এসেছে আমাদের এই স্টাডিটা নিয়ে। তো আপনারা তো বললেন যে গুড গভর্নেন্স নিয়ে কাজ করছেন, পলিটিক্যাল ইকোনমি অফ ক্লাইমেট, এগুলো নিয়ে কাজ করছেন। তো আপনাদের রিসার্চগুলো আসলে ফিল্ড লেভেল ইম্প্যাক্ট কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যে কাজগুলো পাবলিশ করছেন? এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে অনেক কাজ আসলে কাগজে কলমে হয়ে থাকে, বাট ফিল্ড লেভেলে আসলে সেটার ইমপ্লিমেন্টেশন হয় না। তো এরকম কোনো কিছু আপনাদের কাজ আপনারা ফিল্ড লেভেল ইমপ্লিমেন্টেশন করছেন কিনা? এটা বাংলাদেশের একটা চিরায়ত অসুবিধার গবেষণার, যে হয়তো গবেষকরা কাজ করে জমা দিচ্ছেন কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সেটা হয়তো ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্ট হচ্ছে না। আমরা চেষ্টা করছি গভর্নমেন্ট লেভেলে অ্যাডভোকেসি করার এবং কিছু কিছু জিনিস আমাদের অ্যাডপ্ট হয়েছেও। যেমন NDC-3 আমরা জমা দিচ্ছি গভর্নমেন্টের কাছে। তারপর আপনি যদি আমাদের আগের যে কাজগুলো দেখেন, বিশেষত লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, আমাদের যিনি লিড রিসার্চার জাকির হোসেন খান, উনি আগে থেকে এই বিষয়গুলো বলে আসছেন যে লস অ্যান্ড ড্যামেজ একটা ফান্ড করার জন্য, শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড। এবং কপেও আমরা এটা নিয়ে প্রস্তাবনা দিয়েছি। আপনি জেনে খুব আপনার ভালো লাগবে, সে গত COP29-এ UN থেকে যে অ্যাডপ্ট করা হয়েছে যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড এবং আপনার হচ্ছে যে কন্ট্রিবিউশন যেটা লাগবে, তারা আমাদের সেই কল টু অ্যাকশন যেটা ছিল আমাদের আগের রিসার্চে, সেই কল টু অ্যাকশনটাও অ্যাডপ্ট করেছে। তো এইটা একটা মানে বাংলাদেশ লেভেলে না, বরং গ্লোবাল লেভেলে চেঞ্জের জন্য এটা আমাদের এই যে রিকমেন্ডেশনগুলো, প্রস্তাবনাগুলো ছিল, সেই প্রস্তাবনাগুলো তারা গ্রহণ করেছে। বাংলাদেশে আপনারা কাজ করছেন, এই ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জগুলো কি কি ফেস করেন? যে বাংলাদেশের মতো একটা দেশে কাজ করতে, যে অনেক ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে ডাটা অ্যাক্সেসের ক্ষেত্রে প্রবলেম হয়, বা অনেকগুলো জায়গায় আসলে গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে কোঅপারেট করতে চায় না, বা যাদের হাতে ডাটা আছে তারা হয়তো এটাকে পাবলিক স্ফেয়ারে আনতে চায় না।
তো সেই ক্ষেত্রে আপনারা এই চ্যালেঞ্জগুলো কিভাবে আর কি চ্যালেঞ্জ ফেস করেন বা এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করেন? বাংলাদেশে শুধু আমি মনে করি যে শুধু আমাদের এখান থেকে না, বরং গবেষকদের এটা একটা প্রধান যে চ্যালেঞ্জ আমরা ফেস করি, ডেটা অ্যাক্সেস। আমাদের ডেটা অ্যাক্সেস নিয়ে আমাদের যে চ্যালেঞ্জ, তার চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ডেটার আনঅ্যাভেলেবিলিটি। আপনি বাংলাদেশের ক্লাইমেট ফাইন্যান্স বা ক্লাইমেট বাজেট নিয়ে কোনো ডেটা পাবেন না, নট এ সিঙ্গেল ওয়ান। যেটা পাবেন ক্লাইমেট রিলেটেড বাজেট, স্পেসিফিক্যালি বাংলাদেশে এখন পর্যন্ত ক্লাইমেট বাজেট বলে কিছু হয় না। তো গভর্নমেন্ট আমাদের ক্লাইমেট ফান্ডের যে টাকাটা সেটা কোথায় খরচ করছে, কিভাবে খরচ করছে, এটার কোনো স্পেসিফিক ইনফরমেশন আমরা পাই না। যেটা আমরা করি ক্লাইমেট বাজেট, ক্লাইমেট রিলেটেড বাজেট থেকে সেটা আমরা নিয়ে আমরা আমাদের সেগ্রিগেট করে করে আমরা করি। এটা একটা হিউজ চ্যালেঞ্জ এবং টাইম কনজিউমিং ব্যাপার। সেকেন্ড, আমরা যখন ডেটার জন্য কোথাও যাই, ইনফ্যাক্ট লাস্ট বিবিএস এর বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আপনি জানেন, রিফর্ম কমিটি হয়েছিল ওদের। সেই রিফর্ম কমিটিতে আমরা বলেছি যে গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো আছে, ডেটা পোর্টালগুলো আছে, সেগুলা একটা সময় হয়তো খুব ভালো এবং মানুষজনের জন্য ইউআই ইউএক্স চিন্তা, তখনকার ইউআই ইউএক্স চিন্তা করে হয়তো করা হয়েছে। আজকের জেনারেশনের জন্য এটা টোটালি মানে অ্যাপ্লিকেবল না। আমরা যখন যাই, যখন ওয়ার্ল্ড ব্যাংকের কোনো ওয়েবসাইটে যাই, আমরা নেভিগেট করতে 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 চলে যেতে পারি একদম পয়েন্টে যেখানে আমার ডেটাটা পাওয়া যাবে। আপনি গভর্নমেন্টের কোনো পোর্টালে বা বাংলাদেশি পোর্টালগুলোতে আপনি এই নেভিগেশনটা সিস্টেমটা করতে পারবেন না। আপনি বুঝতেই পারবেন না যে ডেটাটা ঠিক কোন সেকশনের বা কোন মেনুর কোন সাবসেকশনের আন্ডারে পাবেন। এটা একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ আমরা যেটা পাই সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক যেগুলো থাকে। একটা তো ওয়েল অ্যাকসেপ্টেড একটা বেঞ্চমার্ক ইন্টারন্যাশনালি রিকগনাইজড একাডেমিশিয়ান অ্যান্ড রিসার্চারদের মধ্যে থাকে। বাংলাদেশে সেই বেঞ্চমার্কগুলো আমরা ফলো করা হয় না এবং সেই বেঞ্চমার্ক অনুযায়ী ডেটাগুলো আমরা পাই না। তখন যেটা হয়, বাংলাদেশের বেঞ্চমার্কের সাথে ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কে যখন আমরা ক্রস ম্যাচ করাতে যাই, তখন আমাদের একটা হিউজ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এবং এইটাকে যদি আমরা বাইপাস করতে চাই, এটা বাইপাস আমরা করি না, করতে গেলে যেটা হবে আমাদের ইন্টিগ্রিটি প্রবলেম তৈরি হবে। যেই জন্য আমাদের বাংলাদেশের স্পেসিফিক ডেটার তুলনায় আমাদেরকে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদের ডেটার উপর বেশি ডিপেন্ডেন্ট হতে হয়, যেটা আমাদের ন্যাশনাল ডেটা ইন্টিগ্রিটির জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এবং রিসার্চের জন্য তো অবশ্যই। এই প্রবলেমগুলো মোকাবেলা করার জন্য কোনো ইনিশিয়েটিভ বা প্ল্যান আপনারা নিয়েছেন কিনা? রিসেন্টলি বিবিএস এর রিফর্ম কমিটিতে আমাদেরকে ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম। সেখানে আমরা ওদেরকে একটা বিস্তারিত আমাদের কাছ থেকে অ্যাকশন প্ল্যান দিয়েছি যে এবং রিকমেন্ডেশন দিয়েছি যে কী করা উচিত। কিছু বিষয় আমি একটু হাইলাইট করব। যদি আমরা হাইলাইট, যেটা হচ্ছে যে এখন বিবিএস এর যে ডেটা পোর্টাল, এই ডেটা পোর্টাল আজকের জেনারেশনের জন্য উপযোগী না। এখানে নেভিগেশন সিস্টেম ভালো না, ইউআই ইউএক্স এর এই বিষয়গুলো আসে নাই। ডেটা সার্ভার ওদের মাশাল্লাহ লম্বা একটা সময় ডাউনই থাকে। আপনি যখন মাইক্রোসফট এজ কিংবা ক্রোম থেকে যখন আপনি যাবেন ভিজিট করতে, অ্যাক্সেস নিতে যাবেন, দেখবেন যে ওরা আপনাকে সিকিউরিটি অ্যালার্ট দেখাচ্ছে বারবার। এরকম অনেকবার হয়েছে, সিকিউরিটি অ্যালার্ট পেয়েছি। তখন আমাদেরকে কী করতে হয়, ওই সিকিউরিটি বাইপাস করে, মানে আমার ব্রাউজার ট্রাস্ট করতে পারছে না ওদের ওয়েবসাইটকে, তখন আমাকে ব্রাউজারকে ওটা বাইপাস করে তারপর যেতে হয়। এটা কিন্তু আমার ডিভাইসের জন্য একটা রিস্ক। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখনকার সময়ে জিডিপিকে আমরা ডেভেলপমেন্টের ফান্ডামেন্টাল ইন্ডিকেটর হিসেবে ধরি। এই যে জিডিপির ইন্ডিকেটরটা, এইটা আপনি এখন যদি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকেও দেখেন কিংবা আপনি ইকোনমিক্সের পার্সপেক্টিভ থেকেও দেখেন, দিন দিন এই জিডিপিকে ডেভেলপমেন্টের মেজার হিসেবে ইউজ করাটা একটা অবসোলেট হয়ে যাচ্ছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন পৃথিবীতে সব কিছু স্ট্যাগনেন্ট হয়ে গিয়েছিল, মানুষজন তখন জিডিপি যে প্রোডাকশন আমার যত বেড়েছে তত উন্নয়ন হয়েছে, এই একটা ন্যারেটিভ ছিল। কিন্তু এখনকার দিনে আপনি দেখতে পাবেন যে এই শুধুমাত্র প্রোডাকশন বেসড যে ডেভেলপমেন্ট প্যারাডাইমটা, এইটা এখন আর মানুষ খুব একটা পছন্দ করছে না। আমাদের রিকমেন্ডেশন ছিল যে এই জিডিপি বেসড বা প্রোডাকশন বেসড প্যারামিটার থেকে বের হয়ে এসে ওয়েলবিং বেসড প্যারামিটারে নিয়ে আসা। ওয়েলবিং বেসড প্যারামিটারে নিয়ে আসলে যেটা হবে যে একটা দেশে বা একটা ইকোনমিতে মানুষজন আসলেই কতটুকু সাকসেসফুল বা আসলেই কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, কিপিং দ্য হিউম্যান অ্যান্ড দ্য নেচার ইনট্যাক্ট, তখন এটা আমরা দেখতে পাবো যে আসলে কতটুকু হচ্ছে। এটা আমরা দিয়েছি। পাশাপাশি আমরা আরও কিছু জিনিস, আরেকটা রিকমেন্ডেশন দিয়েছিলাম যে গভর্নেন্স সিস্টেমটা রিফর্ম করার জন্য। কারণ স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে সব কিছু। বিবিএস যখন কাজ করতে যাচ্ছে, তাদের মেথোডোলজি এবং তাদের যে টেকনিক্যালিটিস, এগুলো তারা ডিটেইলিং করছে না। ডিটেইলিং না করতে যেটা হচ্ছে, আমি কম্পেয়ার করতে পারছি না। বিবিএস একটা ডেটা আমাকে দিয়েছে, আমি যে সেটা ক্রস ম্যাচ করবো ওয়ার্ল্ড ব্যাংকের ডেটার সাথে, আমি মেথোডোলজিক্যাল কম্প্যারিজনটা করতে পারছি না। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে ওদের যে আগে, মানে বেশ অনেক আগে, যেটা হয়তো অনেক দিন ধরে আপডেট হয় না, এই যে গভর্নেন্স সিস্টেমটা যদি রিফর্ম করতে না পারে, তাহলে তাদের, আপনি চিফ স্ট্যাটিস্টিশিয়ান বলেন, টেকনিশিয়ান বলেন, ডেটা অ্যানালিস্ট, গবেষক, তাদের পুরো সিস্টেমটাই কাজ করবে না। যে জন্য আমরা বলেছিলাম যে একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট সুপারভাইজারি কমিটি তৈরি করার জন্য।
ইনফ্যাক্ট বিবিএস নিজে ওটা স্বীকার করেছে যে অনেক সময় এমন হয় একটা রিপোর্ট হয়তো রেডি হয়ে গিয়েছে 2022 সালের একটা ডেটার উপর 24 সালে সে রিপোর্ট রেডি হয়েছে, সেই রিপোর্ট রিলিজ করা যাচ্ছে না কেন? চিফ গেস্ট যিনি হবেন তিনি সময় দিতে পারছেন না, প্রবাবলি হি অর শি ইজ এ মিনিস্টার আর মেবি ইজ এ সেক্রেটারি ফ্রম দ্য টপ। তার সময় দিতে না পারার কারণে ডেটাটা অবসোলেট হয়ে যাচ্ছে। আমি 2025 সালে এসে গবেষণা করছি 2021 সালের বা 22 সালের ডেটা নিয়ে। তখন আমরা এই জন্য বলেছিলাম যে তারা যদি এটাকে রিফর্ম করে যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি তৈরি করে যারা পুরো ব্যাপারটা সুপারভাইজ করবে, এবং যখনই তাদের গবেষণার আউটপুট আসবে তারা এটা চেক করবে, ভেরিফাই করবে, ছেড়ে দেবে, যেন গবেষক যারা ডেটা নিয়ে গবেষণা করবেন তারা যেন এটা পান। যেন আমার 2025 সালে এসে 2022 সালের ডেটা নিয়ে কাজ করতে না, 22 সালের ডেটা যেন আমি 23 সালে পেয়ে যাই, 24-এর ডেটা যেন আমি 25-এর শুরুতে পেয়ে যাই। এই কিছু রিকমেন্ডেশন আমরা দিয়েছি আমাদের পক্ষ থেকে। বাংলাদেশের ক্লাইমেটের ক্ষেত্রে তো বলা হচ্ছে যে একটা বড় ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। তো এই ক্ষেত্রে আসলে আপনারা একটা প্রাইভেট অর্গানাইজেশন যারা পলিসি লেভেলে কাজ করছেন, একাডেমিক জায়গায়ও কাজ করছেন, আপনারা আসলে এই চেঞ্জটাকে কিভাবে দেখছেন? পলিউটার পে প্রিন্সিপাল অনুযায়ী আমাদের যারা টপ এমিটার ওয়ার্ল্ডে তারা আমাদের মতো ভালনারেবল কান্ট্রিগুলোকে যারা কম এমিট করছি আমরা কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে ভালনারেবল হয়ে যাচ্ছি, আমাদেরকে তারা ফান্ডিং করবে। ফান্ডিং কি করবে? অ্যাজ এইড অর গ্রান্টস, যেটা তারা এখন করছে আমাদেরকে অ্যাজ লোনস। প্রবলেমটা হয়ে যাচ্ছে যে আমরা ক্লাইমেটের চেঞ্জের জন্য ভালনারেবল হচ্ছি, সি লেভেল রাইজ হচ্ছে, টেম্পারেচার বাড়ছে, আমার ম্যানগ্রোভ ধ্বংস হয়ে যাচ্ছে, এটার জন্য আমি অলরেডি ভালনারেবল। আমি আবার তাদের কাছ থেকে লোন নিচ্ছি যেটার জন্য আমি আবার ডবল ভালনারেবল হচ্ছি। তো এই যে ডুয়েল বার্ডেনটা, যেটাকে আমরা চেঞ্জ ইনিশিয়েটিভ থেকে বলছি ক্লাইমেট ডেট ট্র্যাপ রিস্ক, এইটা আমরা গত বছরও করেছি, এই বছরও দেখাচ্ছি। এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য আসলে আপনার একটা কমন গোল দরকার। ইকোনমিক্সে আমরা একটা জিনিস বলি যে ট্র্যাজেডি অফ কমন ইজ ট্র্যাজেডি অফ নান, যেটা সবার সমস্যা এটা কারোর সমস্যা না। এই যে ফিলসফিটা, এইটা এখন ওয়ার্ল্ড লিডার যারা আছেন, আমরা যাদেরকে ওয়ার্ল্ড লিডার বলি আর কি, ওনারা এই ফিলসফিটা নিয়ে বসে আছে। টপ এমিটার বা পাওয়ারফুল কান্ট্রি যাদেরকে আমরা বলি, তারা চিন্তা করছেন যে আমি কেন ক্লাইমেট চেঞ্জের জন্য ফাইন্যান্সিং করব, আমি ফাইন্যান্সিং করলে তো অন্য দেশে উপকার হবে, তাহলে আমার তো একা উপকার হবে না। কিন্তু তারা এটা ভুলে যাচ্ছেন যে যদি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং এটার জন্য যে ভালনারেবিলিটিগুলো তৈরি হচ্ছে, এটা সবাই সমানভাবে এটার জন্য একটা বিপদে পড়ে যাচ্ছে। কারণ যখন আপনার এলনিনো হচ্ছে, লানিনা হচ্ছে, তখন সে দেখছে না যে এমিশনটাকে ইউএস করেছিল না ব্রাজিল করেছিল না বাংলাদেশ করেছিল। এই যে সমস্যাটা, এই জায়গাটা আমরা গত বছর থেকে বলে আসছি, এই বছর আমরা আবারও এটা পাবলিশ করছি যে এই ডেট ট্র্যাপের রিস্ক থেকে যেন আমরা বেরোতে পারি। তোমরা ডেট আমাদেরকে দেওয়ার কথা না, আমরা ভালনারেবল কান্ট্রি, প্যারিস এগ্রিমেন্ট অনুযায়ী আমাদেরকে তাদের দেওয়ার কথা ছিল গ্রান্টস, তারা আমাদেরকে দিচ্ছে লোন, আমরা এই লোন চাই না। তুমি আমাকে ডাবল বার্ডেন দিতে পারো না, এটা আমার ন্যাচারাল রাইটসকে ভায়োলেট করে। আই হ্যাভ দ্য ভেরি রাইট টু এক্সিস্ট। আমার দেশ যদি এভাবে চলতে থাকে 2050-এর মধ্যে আমার দেশের একটা বড় অংশ ডুবে যাবে, শুধু আমার দেশ না, এলডিসির অনেক কান্ট্রি ডুবে যেতে পারে। সো এই ভালনারেবিলিটি তারা আমার জন্য ক্রিয়েট করতে পারে না, এক। দ্বিতীয় হচ্ছে এই যে আপনার ক্লাইমেট চেঞ্জের কারণে যে চেঞ্জগুলো আসতেছে ওয়ার্ল্ড ওয়াইড, যে ডেমোগ্রাফিক চেঞ্জ বলেন, ইন্টারনাল মাইগ্রেশন হচ্ছে, ন্যাচারাল রিসোর্স নষ্ট হচ্ছে, এইটাকে আমাদের প্রথমে স্বীকার করতে হবে যে এই চেঞ্জটা আমাদের কারণে হচ্ছে। এটা কোনো ন্যাচারাল প্রবলেম বা ডিজাস্টার না, এটা আমরা যে ক্ষতিগুলো করছি নিজেদের, নেচার সেটাকে রিয়েক্ট করছে। রিয়েক্টের কারণে এলনিনো লানিনা হচ্ছে, সাইক্লোন হচ্ছে, ফ্লাশ ফ্লাড হচ্ছে, এটা আমাদের হাতের কামাই। এইটা থেকে আমাদের বেরোর জন্য এই যে স্টেপ যেগুলো আছে, যে ক্লাইমেট ফাইন্যান্সকে আরও এটাকে পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক টুল হিসাবে ইউজ না করে, রেদার এটাকে একটা ন্যাচারাল সাপোর্ট সিস্টেম হিসাবে যদি ইউজ করে, দেন এই ক্লাইমেট চেঞ্জের ইফেক্টটা মিটিগেট করা সম্ভব। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পথে প্রায় চলে এসেছে, তো এটা আসলে কতটুকু সত্য, বা এখন আসলে কি অবস্থায়, কতদিন পরে উত্তরণ হতে পারে? বাংলাদেশ এই মুহূর্তে যে অবস্থায় আছে, ইকোনমিক প্রত্যেকটা ইন্ডিকেটরে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েট করার ক্রাইটেরিয়া অনেক আগে পার করে ফেলেছে। কিন্তু বাস্তবতার দিকে যদি আপনি দেখেন, এই মুহূর্তে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েট করার জন্য রেডি না। কেন রেডি না? উই ক্যান্ট অ্যাফোর্ড এ গ্রাজুয়েশন অর ইকোনমিক ট্রানজিশন জাস্ট আফটার আ হিউজ আপরাইজিং। আমার পাবলিক ইনস্টিটিউশন সব ধ্বংস হয়ে গেছে। এটা আমার ধারণা, আপনিও দ্বিমত করবেন না যে আমাদের গভর্নেন্স সিস্টেম আর কাজ করছে না এই মুহূর্তে। পাবলিক ইনস্টিটিউশনগুলা, গভর্নেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে। সেটা যে কারণেই হোক, গত 15 বছরে বিভিন্ন কারণে এইটা ধ্বংস হয়ে গিয়েছে। এই ধ্বংস হওয়া একটা ইনস্টিটিউশন নিয়ে, পাবলিক ইনস্টিটিউশন সিস্টেম বা গভর্নেন্স সিস্টেম নিয়ে আমি যদি এখন গ্রাজুয়েট করে যাই, যে ধাক্কাটা আমার আসবে, আপনি যখনই গ্রাজুয়েট করে যাবেন আপনি কোনো গ্রান্টস পাবেন না। এমনিই আমি ডেট ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি। আমাদের এখন $80 পার ক্যাপিটা ক্লাইমেট ডেট,
শুধু ক্লাইমেট রিলেটেড ডেট আমাদের পার ক্যাপিটা $80। এইটা যদি আমাকে এখন এলডিসি কান্ট্রি হিসেবে থাকায় আমি কিছু গ্রান্টস পাচ্ছি, যখন আমি গ্রাজুয়েট হয়ে যাবো আমি আর গ্রান্টসই পাবো না, আমাকে পুরোটা লোনের উপর চলতে হবে, আমি আরও ডেট ট্র্যাপে পড়বো। ফার্স্ট। সেকেন্ড, আমার ইন্টারনাল ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। কেন? আমি এখন অনেক দেশে ফ্রি কোটা পাই, ফ্রি ট্যারিফে আমি ঢুকতে পারি। ইউএস কিন্তু কিছুদিন আগে আমাদের উপর ট্যারিফ বসে, অন্যান্য অনেক দেশে বসেছে। এটা যখন আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করে যাব, তখন এই যে স্কোপটা আমাদের জন্য আরও ন্যারো হয়ে যাবে। আমরা এখন অনেক দেশে, ইউরোপে, ইউএসএতে, কিংবা আপনি কানাডাতে বলেন, অনেক দেশে আমরা ফ্রিতে যেতে পারি, সেই স্কোপটা আমাদের চলে যাবে। থার্ড, আমাদের যে ওষুধ, আপনি রিসেন্টলি কিছু নিউজ হয়তো দেখেছেন, আমাদের বিজনেসম্যানরাও বলেছেন যে যদি আমাদের এলডিসি গ্রাজুয়েশন আমরা করে ফেলি, তাহলে আমাদের এই যে প্যাটেন্ট, যে ক্যান্সার ওষুধ বা আপনার রোগের যে ওষুধগুলো আছে, এগুলোর প্যাটেন্ট বা ইন্টেলেকচুয়াল প্রপার্টির জন্য আমাদের কিন্তু তখন টাকা দিতে হবে। এখন আমাদের টাকা দিতে হয় না, জাস্ট বিকজ উই আর এলডিসি। যখন আমাদের টাকা দিতে হবে, যেটা আজকে $20 আমি পাচ্ছি, সেটা তখন $3000 হবে, $2000 হবে। এই যে এক্সপেন্ডিচার, মেডিকেল এক্সপেন্সেস এন্ড আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, একটা ইকোনমিতে সব প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার থাকে না, আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার থাকে। এই আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার আপনাকে কয়েকশো গুণ বেশি করতে হচ্ছে, জাস্ট আপনি গ্রাজুয়েট করে যাচ্ছেন। ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে কিভাবে? যখনই আপনি গ্রাজুয়েট করে যাবেন, আপনি কিন্তু তখন আর ইম্পোর্টের উপর ডিউটি বসাইতে পারবেন না। আপনার মার্কেটকে ওপেন করে দিতে হবে ফর এভরিওয়ান। বিদেশি কোম্পানিগুলো আসবে, আপনার লোকাল কোম্পানিগুলো, এমএনসিগুলো টিকতে পারবে না। আপনার লোকাল কোম্পানিগুলো এমএনসির সাথে টিকতে পারবে না। কম্পিটিশন মার্কেটে দরকার। ফ্রি মার্কেট ইকোনমিতে আপনাকে কম্পিটিশন থাকতে হবে টু রিডিউস দ্য করাপশন এন্ড দ্য এলিভেট দ্য কাস্টমার এক্সপিরিয়েন্স। কিন্তু সেই কম্পিটিশনের জন্য আপনাকে ফিল্ড রেডি করে দিতে হবে। আপনি ফিল্ড রেডি না করে যখন কম্পিটিশন ওপেন করে দেবেন, তখন আপনার লোকাল ইন্ডাস্ট্রিগুলো ডিইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে যাবে। আপনার ন্যাচারাল রিসোর্স, আপনার গ্যাস নাই, গ্যাস ছাড়া আপনি পাওয়ার প্ল্যান্ট পারমিশন দিয়ে রাখছেন, আপনার এখানে বিদ্যুৎ হচ্ছে না, আপনি এলএনজি ইম্পোর্ট করতেছেন। আপনি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি যখন এলডিসি গ্রাজুয়েট করে যাবেন, তখন আপনার লোকাল ইন্ডাস্ট্রির অবস্থা একদম যাচ্ছেতাই অবস্থা হয়ে যাবে। চেঞ্জ ইনিশিয়েটিভ থেকে আমরা কিছুদিন আগেই, কয়েক মাস আগে, এলডিসি গ্রাজুয়েট বাংলাদেশের এই মুহূর্তে করা কেন উচিত না, আমরা কিন্তু এলডিসি গ্রাজুয়েশনের বিপক্ষে বলছি না। এলডিসি গ্রাজুয়েট বাংলাদেশ করবে, বাট উই নিড এ ব্রিদিং স্পেস, মেবি 2 or 3 years or maybe 5 years. উই নিড এ ব্রিদিং স্পেস। এবং আমাদের বিজনেসম্যানরাও কিন্তু চায়, আপনি যে ইকোনমি রান করাবেন, কাকে দিয়ে রান করবেন? বিজনেসম্যানদেরকে রান করাতে হবে। বিজনেসম্যানরা একটা ব্রিদিং স্পেস চাচ্ছে, সেই ব্রিদিং স্পেসটা যদি আমরা ওদেরকে দিতে না পারি, তাহলে তাদের যে অ্যাক্টিভিটির যে মোরালটা, সেই মোরাল গ্রাউন্ডটা নষ্ট হয়ে যাবে এবং আমার আনএমপ্লয়মেন্ট তৈরি হবে। অলরেডি ক্লোজ টু 40% আনএমপ্লয়মেন্ট। আমার যদি এলডিসি গ্রাজুয়েশনের কারণে আরও এমপ্লয়মেন্ট তৈরি হয়, এবং ওয়ার্ল্ড ব্যাংক বলছে পভার্টি আরও বাড়বে, সো ডিহিউম্যানাইজেশন হয়ে যাবে আমার ইকোনমিতে যদি আমি এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েট করে যাই। যেই রিসার্চ ওয়ার্কগুলো করছেন বা এখন যে প্রজেক্টগুলো আপনারা কাজ করছেন, আপনারা কি ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করছেন কিনা, বা মানে আপনাদের প্রজেক্টে ইন্টারন্যাশনালি কারা কারা কানেক্টেড থাকেন বা কোথা কোথা থেকে? আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কাজ করি, যেমন সুয়েস ইউনিভার্সিটি অফ লন্ডন, দেন আপনি আমাদের ইউরোপিয়ান ক্লাইমেট ফাউন্ডেশনের সাথে আমাদের কাজ হয়, ইউএনডিপির সাথে আমরা কাজ করি, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা কাজ করি। এই যে ইন্টারন্যাশনাল কোলাবোরেশনগুলো, সো আস্তে আস্তে আমরা আরও এক্সপান্ড করছি। বাট এই মুহূর্তে আমরা এই যে কয়েকটা অর্গানাইজেশন নাম বললাম, তাদের সাথে এরা মূলত আমাদের ফোকাল পার্টনার। আমাদের আরও বেশ কিছু পার্টনার আছে, বাট এদের সাথে আমাদের সবচেয়ে ফ্রিকোয়েন্টলি কাজ হয়। বাংলাদেশের একাডেমিয়া বা ইন্ডাস্ট্রিতে যে এক্সপার্টরা যারা আছেন, তারা কি আপনাদের সঙ্গে কোলাবোরেট করেন কিনা? আমাদের মোটামুটি যে প্রজেক্টগুলো থাকে, আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা চেষ্টা করি একাডেমিশিয়ান যারা আছেন ওই ফিল্ডের, হয়তো ক্লাইমেট ফাইন্যান্সে আছেন, কিংবা ইনভেস্টমেন্টে আছেন, কিংবা পলিটিক্যাল ইকোনমিতে আছেন, বাংলাদেশে এই ফিল্ডের যার ফিল্ডের যে এক্সপার্টরা আছেন, এই ধরনের একাডেমিশিয়ানদেরকে আমরা আমাদের প্রজেক্টে এক্সটার্নাল কনসালটেন্ট হিসেবে নেওয়ার চেষ্টা করি, যেন তাদের ইনসাইটটা, একাডেমিক ইনসাইটটা এবং তাদের ম্যাথোলজিক্যাল পার্সপেক্টিভটা আমরা পাই। যারা ইয়াং রিসার্চার যারা কাজ করছেন, একই সঙ্গে যারা এই বিষয়গুলো নিয়ে আগ্রহী, তাদের আসলে কাজ করার অপরচুনিটিটা কেমন? আপনার এক কথা যদি বলি, হিউজ। আমরা এখন চেঞ্জ ফেলো নিচ্ছি এই মুহূর্তে। চেঞ্জ ফেলো আমাদের একদম ইয়ং, যারা মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করেছে, তারা এখনও কোথাও জয়েন করে নাই, কিংবা হয়তো জয়েন করেছে, তাদেরকে আমরা ওয়েলকাম করতে চাই। আমাদের যে রানিং রিসেন্ট প্রজেক্টগুলো আছে, আমরা জুলাই রেভলিউশন নিয়ে আমরা কাজ করছি, তো ইয়ংরা যদি আমাদের এই জায়গাগুলোতে আসে, আমরা তাদেরকে নেওয়ার জন্য আমাদের এখান থেকে চেষ্টা করে যাচ্ছি। ইনফ্যাক্ট আরেকটা তথ্য হচ্ছে যে আমাদের সিডিআরআই নিয়ে, ক্লাইমেট ডেট রিস্ক ইন্ডেক্স নিয়ে আমরা যে খুব শীঘ্রই একটা ইভেন্ট করতে যাচ্ছি, সেই ইভেন্টে আমরা ইয়তদেরকে ফেলোশিপ দিয়ে নিয়ে আসছি। ইয়তদের জন্য আমরা আলাদা পজিশন রাখছি সেখানে, তারা সেখানে আসবে, তাদের পার্সপেক্টিভটাও তারা আমাদের সাথে শেয়ার করবে। এবং আপনি জেনে খুব অবাক হবেন, আমাদের চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ টিম অল আর বিলো 30।
সবাই মাত্র ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করেছে, গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করেছে, আমাদের এখানে এসে জয়েন করেছে। এই ক্ষেত্রে ধরেন ফেলোশিপ ছাড়াও যদি আসলে স্টুডেন্ট থাকা অবস্থায় যারা আসলে কাজ শিখতে চাচ্ছে বা আসলে নিজেকে এই ফিল্ডে তৈরি করতে চাচ্ছে, তাদের জন্য ইন্টার্ন করার বা কাজ শেখার সুযোগগুলো আছে কিনা? ইন্টার্ন করার সুযোগ আমাদের এখানে আছে। আমাদের এখানে ইনফ্যাক্ট আমাদের এখনও একজন ইন্টার্ন কাজ করছে আমাদের সাথে, 2জন ইন্টার্ন আমাদের সাথে ইনফ্যাক্ট কাজ করছে এখন। আরও আগে বেশ কয়েকজন ইন্টার্ন ছিল, টাইম টু টাইম আসে, তারা ইন্টার্নশিপ শেষ করে সার্টিফিকেট নেয়, যায় এবং খুব ইম্প্যাক্টফুল কাজ করে। আমি আপনাকে একটু আগে আমাদের ঢাকা উইদাউট নেচার যে রিপোর্টটার কথা বলেছিলাম, দ্য রিথিঙ্কিং দ্য সাস্টেনেবিলিটি অফ ঢাকা সিটি, এটাতে যে রিসার্চ টিম কাজ করেছে এর মধ্যে আমাদের একজন ইন্টার্ন ছিল। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ আওয়ার ফ্ল্যাগশিপ রিসার্চ। আমরা আমাদের ইন্টার্নকে সেখানে অ্যাড করেছি এবং সে তার জায়গা থেকে বেশ ভালো কন্ট্রিবিউট করেছে, আমরা তাকে সেই সাপোর্টটা দিয়ে যাচ্ছি। এবং যারা আমাদের এখানে ইন্টার্নশিপ করছে, যদি আমরা সেরকম পটেনশিয়াল তাদের মধ্যে দেখি এবং তারা যদি ইন্টারেস্টেড হয়, আমরা তাদেরকে ফুল টাইম অফার করছি। আমরা রিসেন্টলি একটা ম্যাগাজিন লঞ্চ করেছি, নেচার ইনসাইটস, এখন এটা আমাদের 4th এডিশন চলছে। আমাদের এইখানে কিন্তু যারা মাত্র সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছে, মূলত তারা এই ম্যাগাজিনটা লঞ্চ করেছে। তাদের একটা বড় অংশ আগের কোনো প্রায় কাজের এক্সপিরিয়েন্স নেই, তারা শেষ করেছে, দে হ্যাভ ভিশন, দে হ্যাভ প্যাশন ফর রিসার্চ অ্যান্ড ইনসাইটস ইন নেচার, তারা এখানে জয়েন করেছে, লঞ্চ ইট। বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে ক্লাইমেট নিয়ে আসলে এই কাজ করার এই সেক্টরটা যেহেতু বড় হচ্ছে, তো এই ক্ষেত্রে আসলে আপনারা ইফেক্টিভ লোক কি বাংলাদেশে খুব বেশি পাচ্ছেন কিনা, বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা গ্রাজুয়েট করছে আপনারা বলছেন যে বেশি মানে তারা মিলে রিসার্চ টিমটা গঠন করেছেন, কিন্তু আসলে এই ক্ষেত্রে আগ্রহী লোক আসলে কত পাচ্ছেন? প্রথমত আমরা বাংলাদেশে আসলেই খুব বেশি মানুষ রিসার্চ করতে চায় না, ইটস এ সোশ্যাল ফেনোমেনা। আমাদের সোসাইটিটা এমনভাবে তৈরি, আমরা সবসময় চাই যে পড়াশোনা শেষ করব, একটা সেফ জবে চলে যাব, কারণ রিসার্চে আপনাকে কেরিয়ার করতে একটা লম্বা সময় প্যাশন নিয়ে লেগে থাকতে হবে। কারণ কি? কারণ রিসার্চ ইজ অল অ্যাবাউট নলেজ জেনারেশন। সো টু জেনারেট নলেজ ইউ ফার্স্ট হ্যাভ টু লার্ন দ্য থিংস অ্যান্ড এভরিথিং। যেই জন্য এই ধৈর্যের পরীক্ষাটা আমাদের অনেক স্টুডেন্টরাই দিতে চান না, বাট প্রমিজিং হচ্ছে এখন আস্তে আস্তে, যেহেতু হচ্ছে কি যে বাইরের দেশগুলোর সাথে কানেকশন বাড়ছে, আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলোতে ডিপার্টমেন্ট থেকে সিনিয়ররা বা অনেকরা চলে যাচ্ছেন দেশের বাইরে। এতে করে হচ্ছে কি স্টুডেন্টদের মধ্যে একটা ভিশন তৈরি হচ্ছে যে হ্যাঁ, আমিও রিসার্চে আসবো। আজকে থেকে 5 বছর আগের তুলনায় যদি বলি, এখন বেটার, কিন্তু স্টিল আমাদের মানুষজন রিসার্চে খুব একটা আগ্রহী না। কারণ আমাদের এটা সোশ্যাল স্ট্রাকচারের কারণে হতে পারে, আমার কাছে যেটা মনে হয়। এবং অবভিয়াসলি আমাদের ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ ওরিয়েন্টেড কোর্স খুব কম। আরেকটা ছোট বিষয় যদি একটু অ্যাড্রেস করতেন, যে ক্লাইমেট যেহেতু এখন একটা বেশ হট কেক এবং এটা নিয়ে অনেকেই কাজ করতে যাচ্ছে, প্রচুর ভুই অর্গানাইজেশন গড়ে উঠছে এবং প্রচুর মিস ইনফরমেশন মার্কেটে আসছে যে কিছুদিনের মধ্যে এটা হয়ে যাবে, এটা ঘটে যাবে। তো এই ধরনের ন্যারেটিভগুলো ডিবাঙ্কিংয়ে আসলে আপনারা কাজ করেন কিনা? মানে পাবলিক স্ফেয়ারের লোকজনের মধ্যে তো দেখা যাচ্ছে যে এই ইনফরমেশনগুলো ছড়িয়ে যাচ্ছে, একটা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। তো সেক্ষেত্রে ডিবাঙ্কিং নিয়ে আপনারা মানে অরিজিনাল নলেজ যেটা, সেটা পাবলিক স্ফেয়ারে স্প্রেড করার কোনো প্ল্যান রাখছেন? আমরা আমাদের রিসার্চগুলো ডিসেমিনেট করি, প্রেস কনফারেন্স করি, রাউন্ড টেবল হচ্ছে, আমরা অনলাইনে ডিসেমিনেট করছি, প্রতি মানে নিউজ পেপার অ্যান্ড ব্লগে আসছে। এই যে ব্যাপারগুলো, এর বাইরে যেটা হয় যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন সব সোসাইটিতে ছড়াতে থাকে। আমরা যদি কন্টিনিউয়াসলি ডিবাঙ্কিং করতে থাকি, একটা সময় মানুষজনও হয়তো ডিমোটিভেটেড হয়ে যাবে কোনো কিছু নিয়ে কথা বলার। বাট রিসার্চ ফার্ম হিসেবে, অ্যাজ এ রিসার্চ অর্গানাইজেশন, থিঙ্ক ট্যাঙ্ক, আমরা আমাদের অ্যাডভোকেসির জায়গাগুলো আমরা কন্টিনিউ করছি, যে নিয়মিত প্রেস ব্রিফিং করা, আমাদের রিসার্চের ফাইন্ডিংসগুলো শেয়ার করা, দেন রাউন্ড টেবলে আয়োজন করা যেন মানুষজন কথা বলতে পারে, ইয়ুথ ফোরামদের সাথে নলেজ পার্টনার হিসেবে কাজ করা, ইয়ুথদেরকে আমাদের প্রোগ্রামগুলোতে নিয়ে আসা যেন তারাও জানতে পারে, এবং মানে বাইরের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের বাইরেও যেন তারা ট্রু রিসার্চ আউটপুটটা জানতে পারে। এই জন্য আমরা ইয়ুথদেরকে এঙ্গেজ করছি। বাংলাদেশে এখন যে গভর্নমেন্ট বা ভবিষ্যতে যারা মানে গভর্নমেন্টে থাকবে, তো তাদের কাছে আসলে আপনাদের প্রত্যাশাটা কি থাকে, যে তারা আসলে আপনারা যে চিন্তাগুলো করছেন, যে রিসার্চগুলো পাবলিশ করছেন, সেগুলো নিয়ে তারা কিভাবে কাজ করতে পারে, বা আপনাদের চিন্তাটা কি থাকে? বর্তমান সরকার বা ভবিষ্যতে যে সরকারই আসুক, গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আমাদের আসলে সরকারের কাছে যে যাওয়ার জায়গাটা থাকে, এবং এটা আমার ধারণা শুধু আমাদের না, সব রিসার্চ প্রতিষ্ঠানের যাওয়ার যে জায়গাটা থাকে, যে আপনি যখন কোনো কাজ করতে যাবেন, ইউ হ্যাভ টু গেট ইনসাইটস ফ্রম দ্য পারসন হু হ্যাভ নলেজ। সো এই যে ফিলসফিটা, এইটা আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমি নিজেই সব কিছু জানি, আমার ব্যুরোক্রেটরা সব কিছু জানে, তারাই সব কিছু করতে পারবেন। এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে রিসার্চ ফার্মগুলো করলে ভালো হয়, তাদের কনসালটেশন নেওয়া। এবং আমার দৃঢ় বিশ্বাস, কোনো গবেষক তার নিজের ইকোনমি বা নিজের সিস্টেম নষ্ট হয়ে যায় এই ধরনের কোনো ইনফরমেশন বা কোনো রিকমেন্ডেশন কাউকে দেয় না। এটা একটা ব্যাপার। এবং
আমাদের যে প্যারাডাইম, ডেভেলপমেন্ট প্যারাডাইম যেটা আছে, এবং আমাদের ডিসিশন মেকিংটা তো মূলত ডেভেলপমেন্ট প্যারাডাইমের উপর বেস করে, আমরা চাই এই ডেভেলপমেন্ট প্যারাডাইম থেকে বেরিয়ে আসতে। ডেভেলপমেন্ট বেসড ডিসিশন না নিয়ে ওয়েলবিং বেসড ডিসিশন নেওয়া শুরু করতে হবে, এবং সেটা অবশ্যই হতে হবে ফান্ডামেন্টাল ন্যাচারাল রাইটসকে ডিক্লেয়ার করে। নট অনলি হিউম্যান রাইটস, অ্যান্ড ন্যাচারাল রাইটস শুড বি দ্য ফাউন্ডেশন অফ ইচ অ্যান্ড এভরি রাইটস, হিউম্যান রাইটস, লেবার রাইটস অ্যান্ড এভরি আদার রাইটস। এইটা আমরা চাই যে গভর্নমেন্ট এই জায়গাটাতে কাজ করবে, তাদের যে ফান্ডামেন্টাল ডিসিশন মেকিং ফিলসফি, সেই ডিসিশন মেকিং ফিলসফিটা চেঞ্জ করবে, যেন ওয়েলবিং বেসড একটা সোসাইটির দিকে আমরা যেতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা শুনছিলাম চেঞ্জ ইনিশিয়েটিভ বাংলাদেশের ব্যাপারে। তারা তাদের প্ল্যান জানালো, তারা বর্তমানে কি কি কাজ করছে এবং ক্লাইমেট নিয়ে তাদের পরিকল্পনা, একই সঙ্গে বাংলাদেশের যে সরকার তাদের কাছে যে প্রত্যাশা রয়েছে সেই সম্পর্কে তারা তাদের মতামত দিলেন। আশা করি সামনের পর্বগুলোতে আপনাদেরকে আমাদের সাথে পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য